জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করলেও শেষ করবে ইরান, হুঁশিয়ারি তেহরানের। পরমাণু স্থাপনায় মার্কিন হামলাকে আগ্রাসন আখ্যা দিলেন পুতিন। স্কাউটিংয়ের মাধ্যমে নিজেকে মেলে ধরার সুযোগ রয়েছে তরুণদের প্রধান উপদেষ্টা। নতুন বিশ্ব গঠনের ভূমিকা রাখার আহ্বান। সব শঙ্কা কাটিয়ে নির্বাচনী টানেলে গোটা দেশ, বলছে বিএনপি। জাতিসংঘের তত্ত্বাবধানে ভোটের পক্ষে জামায়াত। এবং মানহীন প্রক্রিয়াকরণ ব্যবস্থার কারণেই চামড়ার রপ্তানিতে ভাটা, বলছেন ব্যবসায়ীরা। ন্যায্য মূল্য নিশ্চিতে পদক্ষেপ নেয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জুয়ারি আখ্যা দিয়ে ইরান এই যুদ্ধ শেষ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। অন্যদিকে তেহরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এদিকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে আগ্রাসন বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইরানের গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে রাজধানী তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদর দপ্তর সহ কুখ্যাত এভিন কারাগার ক্ষতিগ্রস্ত হয়। সোমবার ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালিয়ে হেলিকপ্টার সহ 15টি যুদ্ধবিমানও ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে পাল্টা পদক্ষেপে ইসরায়েলের সাফাদ, তেল আবিব, আশকেলন, আশদোদ ও বেইসান সহ অন্তত 5টি স্থানে রকেট হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। লাগাতার এই হামলায় ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন IEC। অন্যদিকে চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের কাসরুক এলাকায় এই হামলা হয়, তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অন্য এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্পকে জুয়ারি আখ্যা দিয়েছেন ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। তিনি বলেন, যুদ্ধ শুরু করেছেন জুয়ারি ট্রাম্প, কিন্তু শেষ করবে ইরান। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে আগ্রাসন বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। স্কাউটিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণদের নতুন বিশ্ব গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে স্কাউট বিষয়ক কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রফেসর ইউনূস। তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে নিজেকে আবিষ্কারের বিশাল সুযোগ তৈরি হয়। অনুষ্ঠানে 8 স্কাউট পরিবারের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সুরায়া মুন্নি। কাব স্কাউটিং হল 6 থেকে 11 বছর বয়সীদের জন্য স্কাউট আন্দোলনের একটি শাখা, যার মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। প্রতিটি কাব স্কাউট দল বছরে 1 বা 2 বার কাব কার্নিভালের আয়োজন করে। এবার সারা দেশে 527টি স্থানে একযোগে শুরু হয় এই কার্নিভাল। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে কাব কার্নিভালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজকে বহুদিন পরে একটা স্কার্ফ পড়তে পারলাম। তিনি বলেন, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার আর সুযোগ তেমন থাকে না। গদবাঁধা জীবন থেকে বেরিয়ে নতুন আবিষ্কারের সুযোগ এনে দেয় এই স্কাউটিং। এটা যে দৈনন্দিন একটা গদবাঁধা জিনিস ছিল তা না, গতের থেকে বেরিয়ে যাওয়ার যে একটা আনন্দ, সে আনন্দকেই সবাইকে, সে আনন্দেই তাড়না দিত সবাইকে। দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে
নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্কাউটিং এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বিশ্ব গঠনে ভূমিকা রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রফেসর ইউনূস। স্কাউটিং এর যে কর্মসূচি, এই এলিমেন্টগুলো, এই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার, নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ তরুণরা পায়। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। সেই তুমি এক বিরাট তুমি। অনুষ্ঠানে বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাপ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার 10 দিনের রিমান্ডে নিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিকেলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ভোট কারচুপি, শপথ ভঙ্গ, ঘুষ গ্রহণ সহ 11টি অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে নুরুল হুদাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই সিইসিকে গ্রেপ্তার করা হয়। এদিকে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে শেরেবাংলা নগরের থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার তাকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। আর সচিবালয়ে এক ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে পুলিশ অনেক জায়গাতেই সক্রিয় হয়েছে, আগামীতে আরও সক্রিয় হবে। কালিয়াকৈর প্রতিনিধি আলহাজ হোসেনের সহায়তায় শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব তৈরি করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। আরেক সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। দেখছেন চিফ পাঠায় দিছে, এরকম কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বায়ু, শব্দ ও নদী দূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের কথা জানান তিনি। 3টা বন পুনরুদ্ধারের প্রকল্প অনুমোদন করে কাজ শুরু হয়েছে। আইনগুলোকে রিভাইজ করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আপনার শব্দ দূষণের জন্য নতুন করে প্রকল্প ঢেলে সাজানো হচ্ছে। বায়ু দূষণের কাজটা আগেও হচ্ছিল না তা না, ইটস আ কমপ্লেক্স ইস্যু। এখন সংস্থাগুলো সমন্বিত হয়ে কাজগুলো করছে। মব জাস্টিসের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন দেশে দায়িত্ব নেয় তখন দেশে একটি আদর্শ পরিবেশ ছিল না। এখানে যখন বলা হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনগত ব্যবস্থা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনাদেরকে আরো বিস্তারিত করবেন। উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়, এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে। সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে আমরা দ্বীপটাকে প্রথমে বাঁচাবো। দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিতে এদেরকে সহযোগিতা করেছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন জয়নুল আবদিন। তিনি আরও বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একদিনে হয়নি। গত 17 বছর বিএনপি সহ গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের ফল 24-এর গণ অভ্যুত্থান। আমাদের মনোভাব গতকালকে
আগামীতে মামলার আসামিদেরকে গ্রেপ্তারের জন্য যে অনুভূতি, যে সমর্থন আজকে জাতির এই প্রেস ক্লাবের সামনে দিয়েছে, সেই জন্য ইরানকে ধন্যবাদ জানাতে হয়। আশঙ্কা কেটে গিয়ে সমগ্র জাতি নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও এনডিএম রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু জানান, জাতীয় সরকার গঠনের মাধ্যমে বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করা হবে। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, সেখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিং এর বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কানাডা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলেও জানান জামায়াতের এ নেতা। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয়, তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছেন আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে, তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে। রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, স্পিকার নাকি প্রধান বিচারপতি? এই বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন। এদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় ও বাংলাদেশি কর্মকর্তাদের বেতন বৈষম্য কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। গত 10 মার্চ গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি একটি রিট আবেদন করেন, যেখানে তিনি 1972 সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ গ্রহণের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে 11 মার্চ হাইকোর্ট এই বিষয়ে রুল জারি করেন। সোমবার রিটটি কার্যতালিকায় আসার পর রুলের চূড়ান্ত শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেন হাইকোর্ট। এদিকে বিগত সরকারের আমলে স্থাপিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের আধিপত্যের প্রতীক, যেখানে কর্মরত ভারতীয়দের সঙ্গে বাংলাদেশিদের বেতন বৈষম্য রয়েছে। একে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। যে হিউজ স্যালারি এবং বেনিফিটের যে ডিফারেন্স ফরেন এমপ্লয়ি এবং বাংলাদেশি এমপ্লয়িদের মধ্যে, এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখনও কেন ইন্ডিয়ান এমপ্লয়িদেরকে 10 জনের পলিসি অনুযায়ী যে 10 জনের নামানোর কথা, সেটা কেন নামানো হয়নি? কেন এখনো 51 জন এমপ্লয়ি এখানে কাজ করছেন? চট্টগ্রামের মায়ের কোল থেকে ড্রেনে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না 4 সপ্তাহে রুল জারি করে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। নির্দেশনা দেওয়া হবে না যে সকল প্রকার ওপেন ড্রেইন, নালা, খালা এগুলোকে কভার করার জন্য, এবং সেই বিষয় নিয়ে হাইকোর্টে একটি স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে রিপোর্ট সাবমিট করার জন্য। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। গত 17 বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজিত রিসার্চ ফেয়ার অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষাক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসেব দেয়া সম্ভব না।
এছাড়া অল্প সময়ের জন্য দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভিত্তিক কাজ করতে পারছে না বলেও জানান উপদেষ্টা। কিভাবে নিঃস্ব করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে, কিভাবে দুমড়ে মুচড়ে নষ্ট করা হয়েছে, তার হিসাব যদি দিতে যাই দিনের পর দিন চলে যাবে। শিক্ষার ক্ষেত্রে একটা বড় আমাদের সকলের এনগেজ হতে হবে এবং সকল যে অংশীদার, কেবল রাষ্ট্র না, প্রাইভেট সেক্টরের এখানে ভূমিকা রয়েছে, এখানে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশে এখানে ভূমিকা রয়েছে এবং তারা যেন শিক্ষার গুণগত মানের উপরে তারা যেন জোর দেন। স্বল্প সময়ে দেশের শিক্ষা খাতের সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির ক্যারিয়ার ক্লাব আয়োজিত এডুকেশন ফেস্টে তিনি এসব কথা বলেন। এ সময় চাকরির পিছে না ঘুরে নিজস্ব জ্ঞান ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান পরিকল্পনা উপদেষ্টা। সবাই সবকিছু শুনে সেগুলো অনুযায়ী সব সংস্কার করে যাব, সেটা তো হবে না। আমাদেরকে 5 মাসের সরকারকে কুম্ভকর্ণের মতোই থাকতে হবে। ভবিষ্যতে যারা ভালো নির্বাচিত সুশাসিত গণতান্ত্রিক সরকার আসবে তারা এইসব দাবি দেওয়া শিক্ষার দিকে নজর দেবে। কাঁচা চামড়ার গুণগত মানোন্নয়ন ও ন্যায্য মূল্য নিশ্চিতে শিল্পে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে স্থায়ী সমাধানের উপায় খোঁজার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। ঢাকা ক্লাবে কাঁচা চামড়া নিয়ে এক কর্মশালায় একথা বলেন সংগঠনের নেতারা। চামড়া প্রক্রিয়াকরণ ব্যবস্থা সিইটিপি আন্তর্জাতিক মানের না হওয়ায় রপ্তানিতে ভাটা পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। এসইউ সেলিমের প্রতিবেদন। কাঁচা চামড়ার গুণগত মান ও মূল্য নিশ্চিতকরণ শীর্ষক গবেষণা কর্মশালার আয়োজন করে বিটিএ, বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়। অনুষ্ঠানে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, কাঁচা চামড়ার জন্য প্রসিদ্ধ এই দেশে বছরে 1,500 কোটি টাকার চামড়া আমদানি করতে হয়। তাই পণ্যটির গুণগত মান উন্নয়ন ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে টেকসই সমাধান খোঁজার বিকল্প নেই। 400-500 কোটি টাকা আমি যদি সিটিপি এবং সলিড ওয়েস্টের জন্য আমি খরচ করতে পারি, এখানে একটা বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমি 5 বছরের ভিতরে কিন্তু 50 থেকে 60,000 কোটি টাকা আমরা কিন্তু রপ্তানির করতে পারবো। যেহেতু অনেক বেসিক জায়গাতেই আমাদের প্রবলেম রয়ে গেছে, সো আমরা আসলে সাজেশনগুলো আমি দেওয়ার সময় এইভাবে চিন্তা করছিলাম যে আমি যে অ্যাডভান্স কিছুতে যাব, আমার তো বেসিক ঠিক নাই, বহুমুখীকরণের দিকে যেতে হবে এবং সেইখানে এখনই স্টেপ নিতে হবে, না হলে কিন্তু আমরা এই মার্কেটে পিছিয়ে পড়বো। চামড়ার মূল্য কম নির্ধারণ করে দিলেও সেখানে চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়। শিল্পের সমস্যা চিহ্নিত করার পাশাপাশি কাঁচা চামড়ার ন্যায্য মূল্য ও মান নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। বিপিসি কাজ করছেন, বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছেন, মৎস্য পশুপালন শিল্প মন্ত্রণালয় কাজ করছেন, বিটিএ তো আছেনই। আপনাদের সকলের আন্তরিকতায় ধীরে ধীরে হলেও আগামীতে আমরা গার্মেন্টসের পরে আমরা চামড়া শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে পারবো। কাঁচা চামড়া ব্যবস্থাপনা করার জন্য এইবারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা ক্যাবিনেট কমিটি করে দেওয়া হয়েছে, যেখানে প্রায় 6 জন কি 7 জন উপদেষ্টা ছিলেন এবং তারা কিন্তু কয়েকটি পর্যালোচনা এবং বেশ কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যার মধ্যে একটা হচ্ছে আমি উল্লেখ করতে পারি বিনামূল্যে রপ্তানি বড় করা। ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, শিল্প ভোক্তা যদি তার উপকরণ ক্রয় না করে তাহলে সেটার মূল্য তো থাকবে না, সেটা সরবরাহ চেইনও তৈরি হবে না। এইটা আমি সবচেয়ে এই চামড়া শিল্পের, বাংলাদেশের বর্তমান চামড়া শিল্পের কিছুটা পিছিয়ে থাকার পিছনে প্রধান কারণ বলে আমি মনে করি। দেশে চামড়া প্রক্রিয়াকরণ ব্যবস্থা তথা সেন্ট্রাল এমপ্লয়মেন্ট ট্রিটমেন্ট প্লান্ট সিইটিপি আন্তর্জাতিক মানের না হওয়ায় রপ্তানির পরিবর্তে আমদানি করতে হচ্ছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। আমরা শুধু এলডব্লিউজি সার্টিফাইড হতে পারছি না, এটার কারণ হলো যে আমরা কমপ্লাইস হতে পারিনি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 3 জনের প্রাণহানি হয়েছে। এ সময় সারা দেশে নতুন করে শনাক্ত হয়েছে 19 রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় চট্টগ্রামে 2 জন ও ঢাকায় 1 জন মারা গেছেন। মৃতদের মধ্যে 2 জন নারী ও 1 জন পুরুষ। সব মিলিয়ে চলতি বছরে করোনায় 19 জনের মৃত্যুর ঘটনা ঘটল।
চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী। উদ্বেগজনক না হলেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোগীর চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালও প্রস্তুত। করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। আশঙ্কাজনক না হলেও বন্দর নগরীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করতে আসছেন বহু মানুষ। পরিস্থিতি মোকাবিলায় 50 শয্যার করোনা ইউনিট ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা তৈরি রয়েছে। চিকিৎসা নিয়ে সন্তুষ্ট রোগীরা। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ভালো লাগছে, আজকে চলে যেতে আজকে 6 দিন হয়েছে, 6টি ইনজেকশন মারা হয়েছে, এখন একটু সুস্থ লাগতেছে, তো কালকে বলতেছে আপনারা চলে যেতে পারেন। এই মুহূর্তে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। কোভিডকে এখনো মহামারী পর্যায়ে বলার মতো সময় হয়নি, তবে বিগত অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে অবশ্যই আমাদেরকে এবারে কোভিডে সচেতনতা গ্রহণ করতে হবে, যেন এই ধরনের কোনো পরিস্থিতিতে আমরা মুখোমুখি হতে না। নতুন উপধরন তেমন মারাত্মক নয় জানিয়ে করোনার প্রতিরোধে সবাইকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিলেন সিভিল সার্জন। বিগত 6 মাস 1 বছর যারা ভ্যাকসিন নেয় নাই অথবা যারা 3 ডোজ নিয়েছে অথবা 4 ডোজ নিতে তারা ইচ্ছা করলে একটা ভ্যাকসিন দিতে পারবে, দিলে ওদের যে রোগ প্রতিরোধ ছিল সেটা আরও বেশি কী হবে, সুদৃঢ় হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক জানালেন 11 বেডের আইসিইউ সহ কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা রাখা হয়েছে, তবে মুমূর্ষু অবস্থা ছাড়া কাউকে ভর্তি করা হচ্ছে না। কোভিড রোগীদের জন্য আইসিইউ 11 বেডের আইসিইউ আছে এবং ওখানে ফুল প্রেজেন্ট। ওখানে আপনার হাই ফ্লো নেজাল ক্যানুলা থেকে শুরু করে হাই অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে তারপর হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন, তারপর হচ্ছে ভেন্টিলেটর এবং এগুলো সব ইকুইপমেন্ট ওখানে দেওয়া আছে। কোভিড ওয়ার্ডে আমাদের আলাদা ওদের জন্য ডায়ালাইসিস মেশিন রেডি করা আছে। এটা চট্টগ্রামের কোথাও কিন্তু এই ব্যবস্থা নাই। সব রোগীতে আমরা হাসপাতালে ভর্তি করার কোনো নিয়ম নেই। যেমন ধরেন জুন মাসের প্রথম 3 সপ্তাহে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন 62 জন আর মারা গেছেন 3 জন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ফেনীতে একটি স্কুলের নবনির্মিত দ্বিতল ভবন সহ ছাগলনাইয়া ও ফুলগাজীতে 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সোমবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। সবাই মিলে আমরা এখন একটা সিস্টেম ডেভেলপ করেছি, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বলি, এসওপি। তার মাধ্যমে ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, আমি দোয়া করি যাতে এখানে এই ধরনের বন্যা না হয়। যদি হয় তাহলে আমরা আরও সুন্দর এবং অর্গানাইজডভাবে এখানে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারব। দেশে প্রথমবারের মতো চালু হলো মংলা চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। এতে 2 সমুদ্র বন্দরের কন্টেইনার জট ও সংকট কাটার পাশাপাশি বাড়বে আমদানি রপ্তানি কার্যক্রম। সবুজ হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মোংলা চট্টগ্রাম সমুদ্র বন্দরে 75 বছর পর 2টি এজেন্টের মাধ্যমে চালু হলো অভ্যন্তরীণ রুটে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। এতে এই 2 সমুদ্র বন্দরে কন্টেইনার সংকট এবং কন্টেইনার জট কমে যাবে। এই উদ্যোগের ফলে 2 বন্দরের কন্টেইনার আদান প্রদান সহজ হবে বলে মনে করেন মোংলা বন্দরের ট্রাফিক বিভাগ। মোংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে খালি কন্টেইনারের যে পারস্পরিক আদান প্রদান এইটা সহজ হয়। এই সহজ হলে হচ্ছে যে যারা শিপার বাংলাদেশের এক্সপোর্টারদের সুবিধা হয়। এক্সপোর্টাররা চট্টগ্রাম বন্দর কোনো একটা দেশের শিপিং কন্টেইনার হয়তো মোংলা বন্দরে আছে, চট্টগ্রাম বন্দরে নাই, সেটা এখান থেকে সে সহজে পরিবহন করে নিয়ে সে বাংলাদেশ থেকে রপ্তানি কার্যক্রম চালাইতে পারে। কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় দেশের 2 বন্দরের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে বললেন মোংলা বন্দরের উপপরিচালক। যে অভ্যন্তরীণ সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে একটি নবদিগন্তের সূচনা হবে।
এর ফলে মোংলা বন্দরে যে জাহাজ আগমন কমে গেছে সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের এই দক্ষিণ অঞ্চলের যে পাটজাত পণ্য, পাশাপাশি মাছ, চিংড়ি এইগুলো কিন্তু আমদানি রপ্তানি কিন্তু বৃদ্ধি পাবে। কন্টেইনার বাহী জাহাজ চলাচলের কারণে দ্রব্যমূল্যের দাম কমবে। এছাড়া ছোট ছোট ব্যবসায়ীদের জন্য এলসিএল কন্টেইনার আনার কথা জানান মোংলা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। ছোট ছোট ইম্পোর্টাররা 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ইম্পোর্ট করে এই এক কন্টেনারে এলসিএল হিসেবে মাল, লেস কন্টেনার লোড এগুলো আনতে পারে। আনলে এখানে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। ক্ষুদ্র ব্যবসায়ীরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা একটা শিল্প অঞ্চলের জনগণ অর্থনৈতিকভাবে তাদের উন্নতি হবে। এরই মধ্যে অভ্যন্তরীণ রুটে 2 দফায় 200 টিউস কন্টেইনার বহন করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। কুষ্টিয়ায় ভুট্টার পাশাপাশি সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়ার চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এই চাষে বাড়তি সার কিংবা কীটনাশক প্রয়োজন হয় না। প্রতি বিঘা জমি থেকে 40 থেকে 50 হাজার টাকার মিষ্টি কুমড়া বিক্রি করছেন কৃষকরা। এতে সার্বিক সহায়তা করছে কৃষি বিভাগ। মিলন খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন বুসরাত জাহান। ভুট্টা চাষের সাথে জমিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়ার বীজ বপন করে লাভবান হচ্ছেন কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় প্রায় শতাধিক কৃষক। ভুট্টা তুলে নেওয়ার পর একই জমিতে মিষ্টি কুমড়ার পরিচর্যা করায় বাড়তি সার বা কীটনাশকের খরচ নেই। এতে কালোমানিক, ব্ল্যাকস্টোন জাতের হাইব্রিড মিষ্টি কুমড়ায় ভালো ফলনও মিলছে। স্বল্প খরচে মিষ্টি কুমড়ার চাষে লাভ হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। ভুট্টা যে সার সেচ যেটা দিয়ে ওটাতেই মিষ্টি কুমড়ো হয়ে যায়। 2 মাস পরেই থাকে, তার মাধ্যমে যদি এই কৃষকরা আলাদা একটা বাড়তি যে ইনকামটা আসছে, এটা একটা অবশ্যই ভালো দিক। আগে দেখা যাচ্ছে কিছু কিছু লোক করতো, ওইটা দেখা দেখে আমরা এখন সবাই করি। তো ভাঙার পরে বইটা এভাবে পড়ে থাকে, আমরা ফেলে না ধুয়ে এটা আমরা কুমড়ো লাগিয়ে এভাবে থুয়ে দিলে একাই হয়ে যাবে। ভুট্টার পরে পড়ে থাকতে এই জমিতে, এই জন্য মনে করেন এই শুধু বীজ খরচ, সার লাগবে না, ওষুধ লাগবে না, এই ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। বিঘা প্রতি 40-50 হাজার টাকা একদম ফ্রি ভাবে হয়। সাথী ফসল হিসাবে মিষ্টি কুমড়ার চাষে কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত কৃষকদের কারিগরি প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে যাচ্ছেন। এতে দিন দিন মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। অনেকেই প্রথমে আমাদের কথা গ্রহণ করতে চায়নি, তারপরে যখন আমরা এইভাবে 2-1 জনকে করাইছি, তারপর আস্তে আস্তে ভালো লাভজনক, তো বেশ লাভজনক, এবং এই আমরা জাত সম্প্রসারণের মাধ্যমে আরো উৎপাদন বাড়ছে। প্রতি বিঘাতে 30 থেকে 50 হাজার টাকা মিষ্টি কুমড়া বিক্রি করে আয় করছেন। আমরা বিভিন্ন জাতের মিষ্টি কুমড়ার চাষ এখানে হয়েছে, যেমন হচ্ছে ব্ল্যাক স্টোন, কালোমানিক। এলাকায় প্রায় 700 বিঘা জমিতে সাথী ফসল হিসাবে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। বুসরাত জাহান, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। মিরাজের নেতৃত্বে দলে রাখা হয়েছে 5 পেসার ও 3 স্পিনারকে। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে ব্যাটিং ওপেনিংয়ে। BCB মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে দলের খুঁটিনাটি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মুদাসির আলীর প্রতিবেদন। টেস্টের পরে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, এই লক্ষ্যে সপ্তাহখানেক আগেই দল গুছিয়ে ফেলেছে BCB। সোমবার মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ঘোষণা করেন স্কোয়াড। MD মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস। দলে রাখা হয়নি সৌম্য সরকারকে, পরিবর্তে 2 বছর পর ডাক পেয়েছেন নাইম শেখ, যিনি এপ্রিলে শেষ হওয়া DPL-এ 11 ম্যাচ খেলে করেছেন 618 রান। সৌম্যকে না রাখার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। ইনজুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি। খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন। বাট বাই দিস টাইম ওই পজিশনে কিন্তু অনেকেই ভালো খেলছে। ইনজুরি থেকে সেরে পেস অ্যাটাকে নির্ভর হয়ে ফিরছেন তাসকিন আহমেদ ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সঙ্গী হিসেবে আরও আছেন তানজিম সাকিব, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
এদিকে ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমনের। সবশেষ ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইমন। তবে ঘরোয়া ক্রিকেটে সোহানের রেকর্ড ভালো থাকার পরেও কেন তাকে বাদ দিয়ে পিছিয়ে থাকা শামীমকে বেছে নিয়েছে বিসিবি, তার ব্যাখ্যাও দিলেন লিপু। সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে। আগামী 2রা জুলাই কলম্বোয় গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে 5 জুলাই দ্বিতীয় এবং 8 জুলাই পাল্লে খেলতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করলেও শেষ করবে ইরান, হুঁশিয়ারি তেহরানের। পরমাণু স্থাপনায় মার্কিন হামলাকে আগ্রাসন আখ্যা দিলেন পুতিন। স্কাউটিংয়ের মাধ্যমে নিজেকে মেলে ধরার সুযোগ রয়েছে তরুণদের, প্রধান উপদেষ্টা। নতুন বিশ্ব গঠনে ভূমিকা রাখার আহ্বান। সব শঙ্কা কাটিয়ে নির্বাচনী টানেলে গোটা দেশ, বলছে বিএনপি। জাতিসংঘের তত্ত্বাবধানে ভোটের পক্ষে জামায়াত। এবং মানহীন প্রক্রিয়াকরণ ব্যবস্থার কারণে চামড়ার রপ্তানিতে ভাটা, বলছেন ব্যবসায়ীরা। ন্যায্য মূল্য নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।